জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। বর্তমান সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই। চলতি পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিকেলে ইসি সচিবালয়ে কানাডা সফর নিয়ে ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, শাপলা শহর নিবন্ধন বিষয়ে এনসিপির আক্রমণাত্মক মন্তব্যে কমিশন শঙ্কিত নয়। শাপলাসহ প্রতীক ইস্যু পরবর্তী কমিশন সভায় নিষ্পত্তি হবে বলে জানান সিসি। সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শাপলা প্রতীক ইস্যুতে তিনি বলেন, এর আগেও একটি দল শাপলা প্রতীক চেয়েছিল, তাদেরকেও দেয়া হয়নি। একই সঙ্গে প্রবাসীদের ভোটিং কার্যক্রমে নানা ধরনের ঘাটতি রয়েছে। যেসব বিষয়ে প্রবাসী ভোটারদের অনাস্থা ছিল তা শিগগিরই সমাধান করা হবে। নেওয়া হবে আইটির সহায়তায় পোস্টাল ব্যালটের ভোট। নির্বাচন আয়োজনে সর্বশক্তি নিয়োগ করবে কমিশন। সিইসি জানান, ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ার কারণে এখনই রাজনৈতিক সংলাপে বসছে না নির্বাচন কমিশন। তবে 28শে অক্টোবর থেকে শুরু হবে শিক্ষাবিদ সহ অন্যান্য অংশীজনদের সাথে সংলাপ। শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল। একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এতক্ষণ আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জোরে নিচ্ছি। পিআর মানেই স্থায়ী অস্থিতিশীলতা, এর মাধ্যমে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এক সেমিনারে একথা বলেন তিনি। বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। তাতে কাদের লাভ? লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ। তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা হলে সেনাবাহিনীর সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করবে বলে জানিয়েছে সেনাবাহিনী। অপরাধীরা যে দল বা গোষ্ঠীরই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। সকালে সমন্বয় সভায় একথা বলেন 15 ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। রাজধানীর কাবাডি স্টেডিয়াম ক্যাম্পে পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয়, মন্দির বা মণ্ডপের বাইরে পুলিশ আনসারদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। প্রবেশের আগে বহিরাগতদের তল্লাশি করা হবে। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে কিছু আছে কিনা। পাশাপাশি নামাজের সময় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো থেকে বিরত থাকারও আহ্বান জানান লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। এর আগে ডেমরা ও ওয়ারির কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে তুচ্ছ কয়েকটি ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বিকেলে সূত্রাপুর বাংলা বাজার সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ধর্মীয় মত পার্থক্য কারণে সেসব সংঘাত ঘটে তা থামাতে সামাজিক আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করেন আইজিপি। ফিল করছি না, কিন্তু আপনি জানেন যে ছোটখাটো ঘটনা এই সারা দেশেই ঘটে থাকে। প্রতিটা ঘটনাতেই, বিশেষত এই যে প্রস্তুতি পর্বে অনেক জায়গায়তে শোনা যাচ্ছে কেউ গিয়ে একটু
হাত নষ্ট করে দিচ্ছে, মাথা নষ্ট করে দিচ্ছে। আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, কিন্তু আমরা যেটা করছি আর কি, যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করতে যাচ্ছি। প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জামায়াত ইসলামী। আগামী নির্বাচন নিয়ে চীনের প্রতিনিধি দলের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিং জিয়ান সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দলটির কেন্দ্রীয় কার্যালয় ব্রিফিংয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার একথা জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের সকল প্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায়। চীন বাংলাদেশ যৌথ অংশীদারে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন, তাহলে আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ। এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি? আমাদের আমির জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিনে সীমিত পরিসরে পর্যটক যেতে পারবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। দুপুরে সচিবালয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একথা বলেন তিনি। প্রতিদিন 2000 পর্যটককে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি দেওয়া হবে। নভেম্বর ও ডিসেম্বর শুধু দিনে অবস্থান করতে পারবে পর্যটকরা। পরবর্তীতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতেও দ্বীপটিতে অবস্থান করা যাবে। পরিবেশ রক্ষার নীতিমালা প্রণয়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পর্যটকরা আচরণ বিধিতে অভ্যস্ত হলে ভবিষ্যতে আরও বেশি পর্যটক যেতে পারবেন। আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, either being motivated or being biased, please do your analysis right. 1 নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত, যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি। এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পের সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে। আশা করি আমরা নির্দিষ্ট সময় এটা ওপেন করতে পারবো, যেটা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে, তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে, তবে সংখ্যাটা 2000ই হবে। এবছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব। 189 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ ও নূরজাহান গ্রুপের পরিচালক সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে নিয়ম ভেঙে ঋণ নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। দুদক সূত্রে জানা যায়, মেসার্স মিজান ট্রেডার্সের নামে ছোলা ও গম আমদানির জন্য ঋণ মঞ্জুর করা হলেও প্রকৃত সুবিধাভোগী ছিল নূরজাহান গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জাসমির ভেজিটেবল ওয়েল লিমিটেড। বেতনভোগী কর্মকর্তা মিজানুর রহমানকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ঋণ অনুমোদন ও উত্তোলন করা হতো। নূরজাহান গ্রুপের একটি বেনামি প্রতিষ্ঠানের নামে শাখায় হিসেব খোলা থেকে শুরু করে হিসাব পরিচালনার জন্য নূরজাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জাসমির ভেজিটেবল ওয়েলের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদকে হিসাব পরিচালনার জন্য দেওয়া হয়। পরে পরিকল্পিতভাবে ব্যাংকের 51 কোটি টাকা জড়িতদের যোগ সাজস্যে উত্তোলন করে আত্মসাৎ করা হয়। কর্মকর্তা কর্মচারীদের পর এবার শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বিকেলে বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষক ফোরামের নেতারা। এর আগে 5ম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির কারণে সকাল থেকে বন্ধ থাকে ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম। এক পর্যায়ে বিকেলে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করার
ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা। অন্যদিকে আগে কর্মসূচি প্রত্যাহার করায় সকাল থেকে কাজে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার 7 কর্মদিবসের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করেন তারা। গত 20 সেপ্টেম্বর পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। প্রতিবাদে পরদিন থেকে শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এখন যে ক্লাস পরীক্ষা যেগুলো বন্ধ আছে এগুলো থেকে সবাই আবার বিশ্ববিদ্যালয়টাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যা করণীয় সেটা করবেন আর কি। যে কোনো মূল্যে এই বিশ্ববিদ্যালয়কে খোলা রাখতে হবে এবং চিহ্নিত এই কতিপয় সন্ত্রাসীদেরকে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাকসু নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। অভিবাসন বিরোধী অভিযানে 1.5 শতাধিক বাংলাদেশি সহ 662 বিদেশি আটক করেছে মালয়েশিয়া সরকার। বুধবার দেশটির পোর্ট ক্লাংয়ের পুলাও ইন্দাহ এলাকায় যৌথ অভিযান চালায় মালয় পুলিশ ও অভিবাসন বিভাগ। সে সময় বাংলাদেশি সহ মোট 662 বিদেশিকে আটক করা হয়। অভিযানে যাচাই করা হয় 1132 বিদেশির নথিপত্র। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক 150 ছাড়াও রয়েছে মিয়ানমারের 36, পাকিস্তানের 35, নেপালের 24, ভারতের 10 এবং ইন্দোনেশিয়ার 9 জন নাগরিক। সে সময় ভিসা আছে এমন বিদেশিদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের প্রাথমিক তদন্ত শেষে সেমিনিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলের দুপুরের খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে 1000-এর বেশি শিক্ষার্থী। এরপরই জাভা অঞ্চলে স্বাস্থ্য খাতে জারি করা হয় জরুরি অবস্থা। জাভার অন্তত 4টি অঞ্চলে শিশু খাদ্যে বিষক্রিয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর। সোমবার পশ্চিম বান্দুংয়ে একটি স্কুলে দুপুরের খাবারের পর 4 শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপরই আরও 2টি অঞ্চলে 5 শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বর্তমান সরকারের $1 বিলিয়ন বিনামূল্যে খাদ্য কর্মসূচির জন্য এটি একটি বড় ধাক্কা। এবার এশিয়া কাপের খবর। দুবাইয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ফাইনালে ওঠার লড়াইয়ে সুপার 4-এ মুখোমুখি হবে 2 দল। পরিসংখ্যান বিবেচনায় পাকিস্তান এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে কিছুটা এগিয়ে টাইগাররা। মুখোমুখি 25 বারের দেখায় পাকিস্তানের জয় 20টিতে আর বাংলাদেশের জয় 5টিতে। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে 2-1 ব্যবধানে সিরিজ হারিয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস জাকির আলীর। ভারতের বিপক্ষে ইনজুরির কারণে লিটন দাসের খেলতে না পারলেও পাকিস্তান ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। শেষ করছি এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।